সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন আফসান চৌধুরী। আফসান ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি জানতে চাই যে জাতিগতভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে আমরা কি নার্সিসাস হয়ে উঠছে কিনা? আমার মনে হয় আমাদের যে সংকটটা, এটা কিন্তু বিভিন্ন শ্রেণীতে এই সংকটটা হয়। যেমন আজকে যখন গাড়িতে করে আসছিলাম আপনাদের চ্যানেলের গাড়িতে, পিছনে একটা সাদা খুব দামি একটা গাড়ি ভঁ 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 করে আওয়াজ করছে, এই করছে, আমার দিকে পার হয়ে চলে যাচ্ছে। খানিকটা দূর যাওয়ার পরে আবার দেখি পিছনে ভঁ 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 করছে, ও আবার যখন দেখলাম যে ওই গাড়ি, তো এই যে বিশাল টাকাটা দরকার হয়, এইটা হচ্ছে বড় লোকের নার্সিসিজম, এবং এরাই কিন্তু প্রধান আমাদের সমাজে। যদি আপনি ওই নার্সিসিস যদি বলেন যে এরাই হচ্ছে প্রধান, এবং আমরা এদেরকে লালন করেছি। লালন কেন করেছি, কি কারণে করেছি ইত্যাদি সবকিছু হয়েছে, কিন্তু আমার মনে হয় এদের মধ্যে এই বিষয়টা সবচেয়ে বেশি সবল রয়েছে। এবং আপনি যদি দেখেন বাংলাদেশের এই যে হোলি আর্টিজানে কিন্তু সবচেয়ে বিব্রত বোধ করেছে বড় লোকরা। কারণ বড় লোকদের মধ্যে এই বোধটাই হয়ে গেছে যে আমাদেরকে কেউ ছুঁতে পারবে না, এবং তাদের ছুঁচ্ছেও না। তো আপনি যদি আজকে চিন্তা করেন গুলশান এরিয়ার অঞ্চলের আপনি যদি পরিবহন ব্যবস্থার দিকে তাকান, আমার মনে হয় এটা খুব ভালো একটা উদাহরণ। হ্যাঁ, আপনি দেখবেন গাড়িওয়ালাদের কোনো অসুবিধা হচ্ছে না। আপনি দেখবেন রিক্সাওয়ালা আছে, ওরা তো নির্ধারণ করে দিয়েছে 50, 100, 200 রিক্সায় চড়তে হবে। বাসের মানুষরা যে দূর দূর প্রান্ত থেকে আসে, তাদের তো কোনো সুযোগই নেই, যেহেতু তারা বাস করেও কোনো জায়গায় পৌঁছতে পারবে না। আজকে আমি যখন এইটা লিখেছিলাম, আমাকে ইউনিভার্সিটির দুজন শিক্ষক, শামসাদ মোর্তজা আর আসফার, ওরা দুজনেই জাহাঙ্গীরনগরে একসময় পড়াতো, ওরা বলছিল কি কষ্ট করে ওদের ওই নিকেতন এলাকা থেকে এমনি রিক্সা পেতে। আর এখন যেটা হয়েছে, এই মধ্যবিত্তর কথা বলছি আমি, মধ্যবিত্ত এখন আর রিক্সাও পাচ্ছে না তার বাস স্ট্যান্ডে পৌঁছাবার জন্য। আমার একজন ছাত্র আর একজন ছাত্রী গতকাল এসেছিল, ওরা বলল যে স্যার আমরা তো উঠে আসার পাচ্ছি না, আমরা যে পাবো ওই রিক্সা কয়েকটা ছাড়া। আর গরিবের কি অবস্থা হচ্ছে, গরিব তো কখনো ওর নৌকা করে আসতো, 2 টাকা দিয়ে নৌকায় আসতো, এমন ব্যবস্থা হয়েছে পুলিশকে, এখন পুলিশেরও তো যে কোনো জায়গায় থামালে পুলিশের বাণিজ্য বেড়ে যায়, ওই রিক্সা করে নৌকা করে আসাটা এখন 5 টাকা হয়ে গেছে। ও এখন বিভিন্ন সময় আসছে, দীর্ঘক্ষণ থাকছে। তাহলে আপনি দেখেন কার অসুবিধাটা হচ্ছে, সবচেয়ে বেশি গরিব মানুষের হচ্ছে। মধ্যবিত্ত কিন্তু অসুবিধা বলে আটকে গেছে, বড়লোক যে তার কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে আপনি দেখবেন বিভিন্ন প্রকারে হচ্ছে। মধ্যবিত্ত কেন সংকটে পড়েছে, মধ্যবিত্তকে যদি 2 ভাগে ভাগ করেন, এবং আমি মনে করি করা উচিত, ওপরটা ওপরে উঠতে চায়। তার সংকটটাই হচ্ছে যে সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে সে বলছে আমাকে একটু ভালো থাকতে দাও, আমি আর তোমাকে প্রশ্ন করব না। সে কিন্তু সমাজের অংশকে বিরক্ত করবো না, তোমাকে অসুবিধা, তুমি তোমার মতো থাকো, হ্যাঁ হ্যাঁ, এবং আমাকে খালি তোমার মতো থাকতে দাও। আমাকে আমার একটা স্টুডেন্ট এসে বলছিল যে তাকে একটা চাকরির অফার করেছে, এবং এটা আমি খুব চমকে উঠেছিলাম, যে সে বড়লোক বলছে যে 2 বছর পরে তোমাকে গাড়ির লোন দেওয়া হবে, 5 বছর পরে তোমাকে বাড়ির লোন দেওয়া হবে, আর তোমাকে 50,000 টাকা, তখন 50,000 টাকা বেতন দেওয়া হবে। তো সে যখন বলছে হ্যাঁ ঠিক আছে, তখন এই বড় লোক যে তাকে চাকরি দিচ্ছে তখন তাকে বলেছে তার মানে তুই এই পর আর কথা বলতে পারবি না। আপনি দেখেছেন তার পরিবর্তনটা কি হলো? তো আমি ছেলেটাকে জিজ্ঞেস, তুমি কি করছো? বলে স্যার জীবনে যা চাই সবই তো পাবো। তার মানে তার চাওয়াটা কত সীমাবদ্ধ হয়ে গেছে, যে আমি ভালো থাকাটার বাইরে আমি জীবনে আর কিচ্ছু চাইতে পারি না। তো আপনি যদি পশ্চিমা জগতের দিকে তাকান, তাদেরও কিন্তু একই সংকট, এবং এই পূর্বের আমাদের এই গরিব বাংলাদেশের একই সংকট। তো তাহলে সেই থেকে সে নিজেকে ছাড়া কিছু দেখতে চায় না, একেবারে দেখতে চায় না। হয়েছে কি, সে পরিবার কেউ দেখতে চাইছে না, কারণ সে মনে করছে না যে পরিবারটার সঙ্গে আমি সম্পৃক্ত। যার জন্য বাংলাদেশের শহরের দিকে যদি আপনি তাকান, সবচেয়ে সবল শ্রেণী কিন্তু নিম্ন মধ্যবিত্ত। এটা নিম্ন মধ্যবিত্তকে এখন একটা চতুর্থ, তৃতীয় শ্রেণী, একটা ধাপ দিতে হবে, কারণ তার আচার ব্যবহার, অর্থনীতি, সংগ্রাম সবকিছু উচ্চ মধ্যবিত্তের চেয়ে আলাদা, এবং সে কিন্তু এই সংকটের মধ্যে থাকতে চায় না। সেই হচ্ছে যে যাদের মধ্যে অনেকেই দেশে যায় ঈদে। তাহলে আপনি দেখবেন যে তার যে যোগাযোগে, তার যে স্থানিকতা, এটা খুব গুরুত্বপূর্ণ ভাবে তাকে দিচ্ছে। ঢাকা শহরে এসে যে মানুষ রঞ্জনীর মতো ঘুরে বেড়াচ্ছে, ভালোতে থাকবো, ভালোতে খাবো, ভালোতে এ করবো, সে কিন্তু আর সবচেয়ে সম্ভবত সবচেয়ে দুর্বল। এই কারণে সে না বড় লোক, না তার কোনো সাথে সাবল্য। আমার মনে হয় তার কাছ থেকে আশা করাটা বেশি হয়। তো সে একদম সে ভেসে থাকা, একেবারে ভেসে থাকবে, এবং সে কিন্তু নার্সিসিস্ট, কারণ সে তো এটাকে উপভোগ করতে চায়। আর বড়লোক যে
সে তো চালাতে চায়। আর এই নিম্ন মধ্যবিত্ত এবং বিত্তহীন মানুষ, এই দুটোর মধ্যে কিন্তু ঘনিষ্ঠতা। বড় লোক হচ্ছে চালক, হ্যাঁ, বড় লোক হচ্ছে চালক, মধ্যবিত্ত হেল্পার। মধ্যবিত্ত হেল্পার। হ্যাঁ, বড় লোক হচ্ছে বাসে চালাচ্ছে, এ হচ্ছে হেল্পার, টিকে থাকার জন্য তো সে সহায়তা করছে। এবং এইটাই হয়ে গেছে আমাদের দেশে, আমাদের সমাজের সংকট। পশ্চিমের বিশাল অর্থনীতির কারণে এটা হয়তো তারা টিকতে পারছে, কিন্তু তাও আপনি দেখেন, যদি পশ্চিমের অর্থনীতি দেখেন, এই যে মধ্যবিত্ত শ্রেণী যেটা, এদের কিন্তু অর্থনীতির রুজির উন্নতি হয়নি গত 20 বছরে। তার মানে সে তো আটকেই যাওয়ার শ্রেণী। এই শ্রেণীটা উপরে উঠছে, ভাবছে আমি আটকাবো না। কিন্তু যেহেতু তার কল্পনা, স্বপ্ন সমস্ত কিছুই কিন্তু তৈরি হচ্ছে এই শ্রেণীর হাতে, কারণ বড় লোকই বলছে যে তুমি স্বপ্ন দেখো, এই স্বপ্নগুলো দেখো। তো আপনি যখন বলছেন না করে দিচ্ছে স্বপ্ন, হ্যাঁ, এইটা আমি বুঝি না, আমাদের গবেষকরা কেন এটা দেখে না। ওর বাইরে কিন্তু কোনো কিছু দেখতে পায় না, ও বইও পড়তে চায় না, বইও পড়তে পারে না। কিন্তু দেখবেন যে নিম্ন মধ্যবিত্ত, সে কিন্তু সংগ্রাম করে। আমাদের জীবনে সংগ্রামটা খুব গুরুত্বপূর্ণ। খুব বিশাল অর্থনীতির মধ্যে সংগ্রামটা গুরুত্বপূর্ণ কিনা আমি বলতে পারবো না, কিন্তু সে স্বপ্ন দেখে, সে সংগ্রাম করে, তার সংগ্রামই তার স্বপ্নটাকে তৈরি করে। এবং এই শ্রেণী যদি কোনোদিন বিলুপ্ত হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু সংকট আছে। কেন এখনো সমাজে যতটুকু স্থিরতা আছে এই নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য। এই যে মধ্যবিত্তকে, একসময় মধ্যবিত্ত ছিল সমাজের ভরসার জায়গা, রাষ্ট্রের ভরসার জায়গা, বুদ্ধিভিত্তিক বা জ্ঞানের চর্চার জায়গা, এবং তাকে যখন একটা প্যাকেজ ডিল দিয়ে দেওয়া হচ্ছে, প্যাকেজ বলে দেওয়া হচ্ছে তুমি এর বেশি আর স্বপ্ন দেখবে না, ডিলে আর মধ্যবিত্ত এই স্বপ্ন দেখা যাবে, তাকে বলে দেওয়া হচ্ছে সে কি স্বপ্ন দেখতে পারবে, কি চাইবে, রাত বলে দেওয়া হচ্ছে, এর বাইরে তুমি স্বপ্ন দেখতে পারবে না, এবং সে চাইছেও না। এবং এটা কেন হচ্ছে, অনেকগুলো কারণ আছে। কিন্তু আপনি একটা দেখুন, আমাদের কেন, কালকে আমার একজন ছাত্রী আমাকে বলছিল যে আপনারা খুব কপালে, আপনাদের জীবনের সংগ্রাম ছিল, আপনারা ওর সঙ্গে লড়াই করেছেন, আমাদের মধ্যে কেউ লড়াই করতে আর চাইছে না। তাহলে এটাকে লোক যে এত বড় বড় ষড়যন্ত্রের কথা বলে, এই ষড়যন্ত্রগুলো হচ্ছে কি, মার্কিনরা আমাদের দখল করবে, ভারত আমাদের দখল করবে, আরো কে কে আছে, আইএস আমাদের দখল করবে। এটা আমাদের অভ্যন্তরীণ যে কনস্পিরেসি, যে ষড়যন্ত্র, সেটা হচ্ছে যে আমাদের মধ্যবিত্তকে দখল করে ফেলেছে, শ্রেণীগত এই জিনিসটা। এবং এটা খুব ব্যাপক আকারে হয়েছে। অতএব ওর জীবনে আর এর বাইরে দেখার কোনো সুযোগ নেই। আমি মৌলিকভাবে একটা মানুষকে বলি যে ইতিহাসের মানুষ, এটা বলে আমি গালও শুনি, সেটা হচ্ছে তাকে পছন্দ করার দরকার নেই, শেখ মুজিবুর রহমান। আমার মনে হয় আওয়ামী লীগের কারণে শেখ মুজিবুর রহমানকে যত হ্রস্ব করা হয়েছে, ছোট করা হয়েছে, আর কেউ এত বড় একটা নেতাকে করতে পারেনি। কারণ তাকে একটা মহামানব বানিয়েছে, তাকে মহামানব বানাবার দরকার নেই। আপনি যদি তার রাজনীতির দিকে তাকান, আপনি দেখবেন যে সব সময় শেখ মুজিবুর রহমানের একটা বিষয় ছিল, খুব দৃঢ় মানুষ ছিল। হ্যাঁ, এইটা আমি চাই, এইটা আমি করতে চাই। কখনো ভুল হয়েছে, কখনো ঠিক হয়েছে, কিন্তু জাতীয়তাবাদী আন্দোলনে শেখ মুজিবের কোনো দ্বিধা ছিল না। আমি এটা কেন দেখতে পাই না, আমার মনে হয় বেশিরভাগ এরা ইতিহাস চর্চা করে না। বাংলাদেশের রাজনীতিতে যদি প্রধান পুরুষগুলোকে দেখেন আপনি, শেখ মুজিবুর রহমান, সারওয়ার্দী, ফজলুল হক, ভাসানী, আপনি প্রত্যেকের মধ্যে এই দৃঢ়তার দুর্বলতা পাবেন। একজন মানুষ ছাড়া, শেখ মুজিবুর রহমান, কখনো তার দৃঢ়তার অসুবিধা হয়নি। এর কারণটাই হচ্ছে তিনি মধ্যবিত্ত হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। আর যদি আরো পিছনে যদি চলে যান আপনি, আপনার ইতিহাসে আপনি দেখবেন যে আপনার এই যে কৃষক বিদ্রোহের ইতিহাস, এই কৃষক বিদ্রোহগুলো হয়েছিল কিন্তু শেখ মুজিবুর রহমান যেই শ্রেণী থেকে এসেছিলেন, ওই শ্রেণী, অর্থাৎ ক্ষুদ্র মধ্যস্বত্বভোগী বলেন, অথবা ক্ষুদ্র যে ছোট ছোট গ্রামের যে বর্গা চাষী, এই বর্গা চাষ না, যে একটু অবস্থাপন্ন চাষী, হ্যাঁ, গৃহস্থ, এবং তার সঙ্গে বিত্তহীন মানুষের যে সম্পর্ক, রায়তের সম্পর্ক, এটাই হচ্ছে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় চালিকা শক্তি। শেখ মুজিবুর রহমান এই সূত্রটা ধরতে পেরেছিলেন, কারণ তিনি হচ্ছেন ওই স্থানিক, তিনি গ্রামের। আপনি যদি তার অসমাপ্ত আত্মজীবনী পড়েন, আপনি দেখবেন খুব পরিষ্কার সে জানে সে কে, সে তার মধ্যে এই দ্বিধাটা ছিল, বিকাশটা কৃত্রিম না, প্রাকৃতিক। হ্যাঁ, একেবারে। এবং এই ঐতিহাস, আমি বলি যে ইতিহাস ভিত্তিক, ঐতিহাসিক হওয়ার ফলে যেটা হয়েছে কি, তার তো কোনো দ্বন্দ্ব ছিল না। সে তো জানে সে, আমি এখান থেকে এসেছি, আমি কার প্রতিনিধি। এই জন্য আমি মনে করি তার জীবনটাকে একটু চর্চা করা উচিত। কিন্তু স্বাধীনতার পরপরই যেটা শুরু, এই বিত্তায়নের যে প্রক্রিয়া, এই বিত্তায়নের প্রক্রিয়াটা এখন পর্যায়ে লাগামহীন হচ্ছে। প্রতিটা নেতা কিন্তু এই বিত্তায়নের প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে এবং তারা করতে দিয়েছে। এইটা আমাদের রাজনীতির বিকল্প হিসেবে এসছে। তা এখন যেমন মনে করেন রাজনীতিতে আপনি কি দেখতে পান, আপনি অবস্থান, বড় লোক না হলে আপনি রাজনীতি করতে পারবেন না। তো আপনি যখন আপনার অবস্থা হয়, আপনি ওই স্বপ্নহীন মানুষ তো হতে বাধ্য, কারণ আপনি তো আর
সমাজের অংশ নাই, আপনি তো আর মধ্যবিত্ত নাই। তো এই মধ্যবিত্তকে ভেঙে ফেলাটা, এই যে একটা উপরের একটা মধ্যবিত্ত যে আমার সেবা দাস হবে, আর নিচের মধ্যবিত্ত তার সম্পর্কে আমার চিন্তা করার দরকার নেই, এটাকে একটা, তো আমি যদি খুব ক্রুর অর্থে বলি, এটা তো এক ধরনের ষড়যন্ত্র। এবং এই সামাজিক ষড়যন্ত্রের কারণে আমাদের সমাজে বিচ্ছিন্নতাটা এত বেশি হয়েছে। অথচ সে তো দেখতে পাবেই না, তাকে কি দেখাবেন আপনি? একটা ছেলে যে ইউনিভার্সিটিতে পড়ছে, চাকরি করতে বেরোচ্ছে, সে কি জীবনে চায়? সে আর এর বেশি কিছু জীবনে চায় না, সে এর বাইরে সে স্বপ্ন দেখে না। তো আমি স্বপ্ন বলতে তো এখানে শুধু ভোগ, এখানে ভোগ, তো ভোগটা যখন স্বপ্ন হয়ে যায়, মনে করেন পশ্চিম, আমি তো পশ্চিম নিয়ে মাঝে মাঝে পড়ি, যদিও আমি বিরক্ত হয়েই পড়ি, সেখানে তো ভোগটাকেই তাকে বলা হচ্ছে তোমার মোক্ষ। তো আমার দেশে ভোগটা তো মোক্ষ না। না আগে কি ছিল? আগে ছিল উৎপাদন। হ্যাঁ, এবং শুধু আরেকটা নেই, সামাজিকভাবে আপনি যেহেতু আপনি তো মানুষের সঙ্গে মিশে আপনি তাদেরকে বই পড়ার উৎসাহিত করছেন, আমি মনে করি এটা অত্যন্ত সাধুবাদযোগ্য বিষয়। আমি লক্ষ্য করি যে আমাদের সমাজে সাধারণ মানুষ, যেহেতু আমি একটা এখন দুইটা গবেষণা একসাথে, একটা 71 নিয়ে আর একটা হচ্ছে বাঙালি মুসলমানের ধর্মচিন্তা, আমি দেখতে পাই আমাদের ঢাকা শহরের মানুষগুলো, বিশেষ করে বিদ্যুৎ সমাজ, শিক্ষিত সমাজ, বড় লোক সমাজও না, আমি বলবো এই সেই উপরতলার নিম্ন উচ্চ মধ্যবিত্ত সমাজ, গ্রাম জানে না, সাধারণ মানুষ জানে না। তাকে ব্যবহার করে, পত্রিকায় কলম লিখতেও ব্যবহার করে, টকশোতে কথা বলতেও ব্যবহার করে, বা অন্য যে কোনো জায়গায় যে পরিসরে আছে। এই বিচ্ছিন্নতা তার জন্য, মানে বিচ্ছিন্নতা, সে আশরাফ আত্রাফের বিচ্ছিন্নতাটা একেবারে। এবং আমি বলি আমি একটা অঞ্চলের ইতিহাস না, অঞ্চলের ব্যবহারটা দেখছি। বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমান, বাংলাদেশের হিন্দু, আমি বাঙালি শব্দটা না বলে বলি, বাংলাদেশের হিন্দু, বাঙালির দেশে মুসলমান, কেউই ধর্ম সম্পর্কে চিন্তা করে না। সে মনে করে যে ওর কাছে যাওয়া, খাওয়া, থাকা এটা কোনো সমস্যা না, যতক্ষণ না বাইরে থেকে একটা লোক এসে বলছে তুমি ভালো করছো না, তুমি খারাপ করছো। যেটা তারা করে সেটা হচ্ছে তারা তাদের যে ধর্মের যে পবিত্র জায়গাটা আছে সেখানে সেটাকে রক্ষা করে। 1000 বছর ধরে মানুষ করে, 2000 বছর ধরে মানুষ করে, সব সময় মানুষ করেছে। এটার বাইরে তার মধ্যে ওই ছোঁয়াচে এই আছে, এই জিনিসটা নাই। তো না থাকার ফলে কি হচ্ছে, আপনি আর ঝগড়া করছেন না এটা নিয়ে, এটা আপনার কাছে স্বাভাবিক সহজ বিষয়। যেহেতু আপনি দুজনে একই অর্থনীতি, অত কৃষি অর্থনীতির অংশ, আপনি কেন ঝগড়া করবেন? আপনার ঝগড়ার কারণ নেই, আপনি তো জমি দখল করেন না। জমি যে দখল করে সে হচ্ছে বড় লোক, গ্রামের বড় লোক, সে রাজনীতি করে। তো আপনি যখনই রাজনীতি নিয়ে তার কাছে পৌঁছে যাচ্ছেন, আপনি তৈরি যেই করছেন প্রক্রিয়াটা, সেটা হচ্ছে রাজনীতি, এবং সেটা হচ্ছে দখল করার, সম্পত্তি অংশ অধিকার নিয়ে নেওয়ার সেই রাজনীতি। এবং 71 সালে আপনি যদি দেখেন যে সম্পত্তির দখলটা অরাজনৈতিক উদ্দেশ্য, মানে অরাজনৈতিক কোনো অস্ত্র দিয়ে এটা করা হয়নি। আপনি সবসময় মুসলিম লীগের লোকরাই কিন্তু সম্পত্তি দখল করেছে, কারণ সে হলো স্থানীয়ভাবে সবল, এবং সে হিন্দুকে করছে ধর্মীয় কারণে, তো সে করছে না। এখন এই যে বড় মাছ ছোট মাছের যে আবার একটা সাংঘর্ষিক অবস্থা, বড় মাছ ছোট মাছকে আমি জানি না খেয়ে ফেলতে চাচ্ছে না নাকি কি করতে চাচ্ছে, সেটা আপনি। আমার কাছে যেটা মনে হয়, প্রথমত আমি মৎস্যর নামটা তো পড়াই, এই যে এটা মৎস্য নামটা আমার কাছে মনে হয় যে অতি কঠোর। আমাদের দেশে কোনোদিন এত খারাপ অবস্থা ছিল না, যেহেতু সমাজে সবসময় যে ক্ষমতাবান আর যে ক্ষমতা যার নেই তাদের মধ্যে ব্যবধানটা অনেক বড়, অনেক প্রকট, অনেক দূরত্ব। অতএব সে কোনোদিনই সমান সমান হতে পারবে না, দেখাই হয়নি। আসল কথা হলো দেখাই হয়নি। এখনকার দিনে যেটা হচ্ছে, এই 90 দশকের পরে যেটা হচ্ছে, গ্রামে কৃষিতে অনেক উন্নতি হয়েছে। তার 80 দশক থেকে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে রেমিটেন্সের। তো 80 আর 90 দশকের এই কৃষি আর এই রেমিটেন্সের কারণে গ্রামের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আর গ্রামের যে অতি দরিদ্র তারা হচ্ছে অতি দরিদ্র বিভিন্ন কার্যক্রমের কারণে তারা অত্যন্ত সফল হয়েছে, তাদের দারিদ্র্য কমেছে, সামাজিক বিভিন্ন বেষ্টনী, এবং বিভিন্ন বেষ্টনীর কারণে। এবং এরা কিন্তু কেউ সরকারি কোনো প্রচেষ্টাই হয়নি। এবং গ্রামের যে দরিদ্র সে কিন্তু শহরে চলে আসছে গার্মেন্টস ফ্যাক্টরিতে মেয়েরা কাজ করার জন্য। তো গ্রামে এখন নির্ভর থেকে গ্রামে যে যে মজুরিটা পায়, সে মজুরিটা যদি বাড়তে থাকে তাহলে মেয়েরা আবার ওই দিকেও ফেরত চলে যাবে। এই যে বিচ্ছিন্ন, এক অর্থে বিচ্ছিন্ন, এই যে আলাদা অর্থনীতি তৈরি হয়েছে, এই অর্থনীতি তো আগে কোনোদিন বাংলার ইতিহাসে ছিল না, এবং বাংলার ইতিহাসে কৃষকের অবস্থা এত ভালো ছিল না। এটা সরকার কোনোভাবে সরকার করতে পারে, সরকার যখন আছে সে বলতে পারে যে আমার এটা কাজ, কিন্তু মোটামুটি মানুষ কিন্তু অনেক বেশি আত্মনির্ভরশীল। এবং যদি সাধারণ মানুষের কাছে এই সুবিধাগুলো দেওয়া হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষ আর রাজনীতিতে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে চিন্তা করবে না।
তো লোকে যদি জিজ্ঞেস করেন আপনি যে কি আমাকে সুবিধা দেবে, বলে হ্যাঁ সরকার আমাকে এটা দিতে হবে ওটা দেবে, ওটা তার আকাঙ্ক্ষার জায়গা, কিন্তু সে কিন্তু নিজেকে সামলায় অনেক বেশি। দ্বিতীয়ত আমাদের পুঁজির বাজার অনেক প্রসারিত হয়েছে। তো পুঁজির বাজারে বড় বড় যে এই দুটি জিনিস কৃষকের লাগে, একটা হচ্ছে বীজ লাগে আর একটা হচ্ছে তার ওই সার লাগে। এই দুটো কিন্তু ব্যবসায়ী শ্রেণী দেয়, এটা কিন্তু সরকার দেয় না। সরকার তাকে কোনো জায়গায় পৌঁছে, এবং বিভিন্ন সংস্থা এটাই কাজ করছে। সে কিন্তু বিভিন্ন জাতের ধানের বীজ পায়। এখন যে আমাদের দেশে যে ধানের যে বিপ্লব হয়েছে, যেটা অনেকটাই আমি মনে করি কম আলোচিত, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অনেক 3 মাস 2 মাসে ফসল চলে আসে। তো এটা তো একটা মৌলিক বিষয়, এবং এটা কৃষক করতে পারে। তো কৃষকের সঙ্গে যে সম্পর্ক, আমার মনে হয় ঐতিহাসিক দিকে এটা মৌলিক। সেটা হচ্ছে যে বৈজ্ঞানিকদের সঙ্গে কৃষকের একটা সম্পর্ক হয়েছে, সরাসরি সম্পর্ক আছে। এই কারণে আমাদের দেশের গ্রামের সংকটগুলো অনেক কম। তবে গ্রামে যে জিনিসটা সংকট হয়েছে, যেহেতু গ্রামে এখন অবস্থা অনেক ভালো, মানুষের হাতে অনেক বেশি পয়সা, তো সেই জন্যই আমার মনে হয় সরকারের রাজনৈতিক কারণে সরকারের এই ট্রেডিশনাল যে প্রতিষ্ঠানগুলো ছিল তার বিপক্ষে ইউনিয়ন পরিষদে দলীয় নির্বাচন হয়েছে। তো তারা দলকে ওখানে পৌঁছে দেওয়া হয়েছে। আগে সে দল ওখানে পৌঁছায়নি, যদিও বিভিন্ন দলের সে সমর্থক ছিল। ভালো দিক আছে, খারাপ দিক আছে। যদি সে সুবিধাটা পৌঁছাতে পারে তাহলে সে দল সমাজে সে গ্রহণযোগ্য হবে। কিন্তু যে কোনোভাবেই হোক, সমাজের যে প্রতিষ্ঠানগুলো 1000 বছর ধরে আছে তার একটা প্রতিপক্ষ যদি সে হয়ে যায় তাহলে কিন্তু তাকে বাদ দেবে, এবং ঐতিহাসিকভাবে তাকে বাদ দিয়েছে। এমন না যে ইউনিয়ন পরিষদ গতকালই হলো, ইউনিয়ন পরিষদ কিন্তু সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল। তো সেই সবচেয়ে দুর্বল সংস্থাকে দখল করলেও শহর বা রাজনীতি, নাগরিক রাজনীতি বলুন আর রাষ্ট্রীয় রাজনীতি বলুন, তার মানে যে অন্য প্রতিষ্ঠানগুলো দুর্বল হচ্ছে সেটা না। তবে আমার মতে এইটা লক্ষ্য রাখা উচিত, গবেষক যারা গবেষণা করছেন, লোকাল গভর্নমেন্ট নিয়ে করছেন, যে ট্রেডিশনাল প্রতিষ্ঠানগুলো আছে কিনা। মানে যেই সুবিধাটা লোকজন পাচ্ছে, মনে করেন অর্থনীতি, সবচেয়ে বড় যেটা হচ্ছে সে স্বাস্থ্য ব্যবস্থা। তো আমাদের যদি স্বাস্থ্য ব্যবস্থার হয় তাহলে কিন্তু গ্রামের মানুষকে আর শহরের দিকে ফিরে তাকাতে হচ্ছে না, কারণ শহরে আপনি আর তাকে সুযোগ দিচ্ছেন না। আপনি শহরটা মোটামুটি বড় লোক আর বড় জোর নিম্নবিত্ত, তো গরিব মানুষ কি করবে এই শহরে থেকে? তার তো থাকার প্রয়োজন হবে না, এই কারণে জায়গা পাচ্ছে না, তাকে তো আপনি জায়গা দিচ্ছেন না। আপনি তাকে প্রধান, আমাদের মেয়র বলেছে 3 দিনের মধ্যে এটা না করলে সে ফুটপাতে বুলডোজার দিয়ে উঠিয়ে দেবে। মেয়র তো কখনো বলেন না যে আমি ফুটপাতে রাখা গাড়িগুলোকে উড়িয়ে দেবো। তো এই যে শ্রেণী চরিত্রের যে সংকটটা তৈরি হয়ে গেছে, এটাকে বাংলাদেশের রাজনীতিতে অস্বীকার করার উপায় নেই। বড় লোকরা এতটাই সবল যে তারা যে কোনো সময় বলতে পারে যে না, তোমাকে আমার দরকার নেই, কালকে থেকে শহরে তুমি নেই। কালকে থেকে যদি বলে তখন আমি কি করতে পারবো? কিছু করতে পারবো না। আমি যখন ইউনিভার্সিটিতে হেঁটে যাই, আমি দেখেছি সাধারণ মানুষ কিন্তু তার আলাদা জীবনযাপন করে যাচ্ছে। সে তো, তার সঙ্গে তো শহরের কোনো যোগাযোগই নাই। যোগাযোগটা যেটা কোনো জায়গায়, সেটা হচ্ছে গণমাধ্যমের সাথে। সে কিন্তু তার হাতে টেলিফোন আছে, তার হাতে মোবাইল সেট আছে, এবং সে যোগাযোগটা রাখছে। আমার মনে হয় এই যে পরিবর্তনশীল সমাজটা, এই সমাজটাকে আমরা দেখলে আমরা বুঝতে পারবো যে ব্যবধানগুলো নগর শহর, ব্যবধানগুলো শ্রেণীগত, সামাজিক। এবং আমি মনে করি যারা এর মধ্যে অনেক বেশি মনে করেন যে নতুন ধর্মীয় ভাবনা আসতে হয়েছে, এটা আমার মতে ঠিক না। তার ধর্ম চর্চা তার তাত্ত্বিক ধর্মচর্চা নয়, ধর্ম দিয়ে সে আলাদা করে না কাউকে, এটা নিজেকে রক্ষা করার একটা পদ্ধতি হিসেবে দেখছে। এখন পর্যন্ত কিছু পাইনি যে সাধারণ মানুষ আরেক ধর্মের মানুষকে ঘৃণা করে না। এবং এটা তো আশ্চর্য, এটা তো সবাই বলবে যে উঠে যে হ্যাঁ, তার সংস্কৃতিতে তো এটা নাই, তো সে কি ধারণ করবে, কি কোথা থেকে সে, যেটা বলা হচ্ছে, যেটা দেখা হচ্ছে সেটা তো আরোপিত। এটা আরোপিত, এবং শুধু আরোপিতই না, শুধু এটা সমাজের প্রায় আমি 100 জন মানুষের মধ্যেও একজনকে খুঁজে পাবো না। জামাতে ইসলামী যদি এতই সবল হতো, আমার ধর্ম ব্যবস্থা চিন্তা যদি এতই সবল হতো, জামাতে ইসলামীর তো 3 ভাগের উপরে ভোট উঠতো, কোনোদিন উঠেছে? এত কিছু আমরা আরব দেশকে ইম্পোর্ট করে দিয়ে যেটা হয়েছে যে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে একটা আছে, নিম্নবিত্ত শ্রেণীর মধ্যে আছে, বড় লোক শ্রেণীর মধ্যে আছে। আমরা সেই দিকে না তাকিয়ে কেন আমরা এত কে কোন ধরনের ধর্মীয় ব্যবহার করছে সেটার দিকে তাকাচ্ছি? এটা তো আমরা শ্রেণীর দিকে তাকাচ্ছি না। আমি বিরতিতে যাব, ফিরে এসে আলোচনা করতে চাই। আপনি যোগাযোগ নিয়ে কাজ করেন, কমিউনিকেশন বা যোগাযোগ, সেটাই আপনার মনে হয় যে এই যে যোগাযোগের বিষয়টা সবচেয়ে লাভবান হয়েছে এবং সবচেয়ে এই জায়গা থেকে সুরক্ষা পেয়েছে আমরা যাদের নিয়ে কথা বলছি, যে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদেরকে যোগাযোগের এই যে উন্নয়ন, এই প্রযুক্তির যে উন্নয়ন, সেটা তাদেরকে একরকম সুরক্ষা দিয়েছে। নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, আমাদের যে প্রযুক্তিগত
বিপ্লব আমি বললাম শব্দটা অত বড় ভাবে না বলে, হ্যাঁ। প্রযুক্তিগত যে বিশাল পরিবর্তন হয়েছে, এবং সেটার সঙ্গে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে গরিব হয়েছে, এই গরিব মানুষ সবচেয়ে সুবিধা পেয়েছে, ঢাকার বাইরের মানুষ সবচেয়ে সুবিধা পেয়েছে, কারণ এটার মতো সমান করে দেওয়ার মতো কোনো বিষয় আর এক জায়গায় নিয়ে এসেছে। এক জায়গায় নিয়ে এসছে। এবং আপনি দেখেন যে গণমাধ্যমের মালিকানা যাদের হাতে আসে তারা বেশিরভাগই খুবই অবস্থাপন্ন মানুষ, কিন্তু এই অনলাইন সাংবাদিকতা আপনাকে কিন্তু সমাজের কণ্ঠস্বরটাকে আপনার মধ্যে নিয়ে এসছে। দ্বিতীয়ত হচ্ছে, আমি সেদিন একটা সংস্থা, ওরা ওই বিভিন্ন লোককে অর্থ সাহায্য দেয় অনুসন্ধানমূলক প্রতিবেদনের জন্য, সেখানে সব বড় বড় হাউজের লোকরা গিয়েছিল, জিতলো 2টা অনলাইন পত্রিকা, এবং যারা আমরা নামও খুব একটা জানি না, এবং এর মধ্যে 2জন যে জিতলো তারা হচ্ছে ঢাকার বাইরে, ঢাকার বাইরে থেকে আসা। বাইরে থেকে আসা। তখন জিজ্ঞেস করলাম যে আপনারা জানলেন কি করে এগুলা, এই তথ্যগুলো, এত তথ্য সে দিয়েছে? সে বলল যে স্যার, আমাদের ওখানে তো পত্রিকা যায় না, আমাদের ওখানে টেলিভিশন যায়, আর আমাদের টেলিভিশনও কেনার দরকার হয় না, আমরা মোবাইল ফোনে দেখি। এটা একটা মৌলিক পরিবর্তন, এটা একটা মৌলিক একটা অর্জন আমাদের জন্য, এবং সেই জন্যে, এবং এটা যদি সস্তা হয় তাহলে তো আমাদের সকল ক্ষেত্রে এটা যেভাবে গণমাধ্যমে মানুষের কাছে পৌঁছাচ্ছে, এটা তার জন্য সবচেয়ে সহায়ক। টেলিফোন সমস্ত কিছু দেখতে, আমরা তো সাংঘাতিক রকম টেলিফোন নির্ভর, এবং এটা সাধারণ ইন্টারনেট, এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের লেখাপড়া শেখানোর ব্যাপারে যদি সরকার আর একটু নিতেন, তাহলে এই যে GPA 5 যন্ত্রণা, আমি মনে করি এটা থেকে আমরা মুক্তি পেত। আমি নিজেই মনে করি যে আমাদের সমাজে কিন্তু মানুষের শেখার ইচ্ছাটা তখনই হচ্ছে যখন তার পেটটা ভরে যাচ্ছে, তখন সে শেখার ইচ্ছা। তাহলে তাদেরকেই শেখাও, 100 জনের মধ্যে একজনও যদি শেখেও তো যথেষ্ট। আমি মনে করি, আমরা যখন ক্লাসে পড়াই না, আমি তো 40 জনের এক একটা ক্লাস, আমার প্রায় 40 জনের মতো, আমি 2 জনকে মনে করি ভালো স্টুডেন্ট যদি পাই তাহলে হয়ে গেল যথেষ্ট। তাহলে আপনি হিসাবটা দেখেন, আমার 20 জনে 1 জন, আমি 20 জনেও 2 জন চাচ্ছি না, 20 জন, 10 জনও 1 জনও না, 10 জনে 20 জনে 1 জন যদি পাই, আমি মনে করি এটা ধন্য হয়ে যাওয়া। এবং তাই হয়, এবং সাধারণত দেখে ক্লাসের থেকে এরকমই বের হবে যে আসলে জানতে চায়, পড়তে চায়, ওরাই তো সম্পদ। আমার মতে অনলাইন এডুকেশনে আরো অনেক গুরুত্ব দেওয়া উচিত, এবং অনলাইন এডুকেশন দিলে যেটা হবে কি, আপনি সাবল্যটা, আপনার এই শিক্ষার সাবল্য, বিদ্যার সাবল্য, বিদ্যার এই সবার জন্য বিদ্যা, যদি আপনি এটা বিশ্বাস করেন, তাহলে এটা কিন্তু আপনার অনলাইনের কারণে হবে, এবং এরই মধ্যে কাঠামোগতভাবে এটা পৌঁছে গেছে সবার কাছে। এবং সেই জায়গা থেকে আপনার যে একার জন্য ভাবে, নিজের গোষ্ঠী বা একক গোষ্ঠীর জন্য কোনো কিছু ভাবনার মধ্যে থাকা যাবে না, তার জন্য সবার জন্য করতে হবে, এবং সে তো জানছে, সর্বজনীন করতে হবে। যে জিনিসটা আমরা ভাবি না, যে আমাদের গণমাধ্যম লোকে তো কত গালি দেয়, যে গণমাধ্যম এই গণমাধ্যম ওই গণমাধ্যম। গণমাধ্যম যেটা করেছে, উন্মোচিত করেছে। একটা সাধারণ মানুষ মনে করেন, আমরা নির্বাচন নিয়ে এত কথা বলি, যে নির্বাচন চাই, নির্বাচন এই চাই। গণমানুষ নির্বাচন চায় কি চায় না, তাকে সোজাসুজি যে আপনি কি নির্বাচন চান, তো সে তো নিশ্চয়ই বলবে হ্যাঁ চাই। যেমন পিউ স্টাডি সেন্টার আমেরিকার, তারা জিজ্ঞেস করেছিল আপনি কি শরিয়া আইন চান, তো সব মুসলমান, 98% মুসলমান বলেছে হ্যাঁ চাই। তো তার মানে দ্বিতীয়ত জিজ্ঞেস করা উচিত ছিল শরিয়া আইন বলতে কি বোঝেন, ও কিচ্ছু বোঝে না। তো ওকে বলছে, এখন কেউ যদি বলবে যে ইসলাম ধর্ম হচ্ছে শরিয়া আইনের, এটা কি আপনি চান, তো ওকে বলবে যে না আমি চাই না, আমি ইসলাম ধর্ম চাই না। এই আমাদের দেশের এই ধরনের ধারণাগুলো সবচেয়ে আমাদেরকে দুর্বল করে। ওর জন্য যে আইনটা গ্রহণযোগ্য, ওর জন্য যে আইনটা উপযুক্ত, সেটাই সে চায়। এবং তার সঙ্গে ওই শহরের গণতন্ত্র আর গ্রামের গণতন্ত্র, বড় লোকের গণতন্ত্র আর গরিবের গণতন্ত্র, বড় লোকের 71 আর সাধারণ মানুষের 71 এক না। এইটা যদি জানতে পারি আমরা, তাহলে আমাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ। আমি মনে করি সাধারণ মানুষ যারা ক্ষমতাবান, তাদের কাছ থেকে বেশি কিছু চায় না। তুমি আমার জন্য কিছু না করতে পারো, আমি যা নিজের জন্য করতে পারি সেটা বাধা দিও না, এইটুকুই তো সে বলছে। যেমন ধরুন, আমি যে প্রধানমন্ত্রী যেটা কথা বলেছেন অভিবাসনের ক্ষেত্রে, আপনি যদি গবেষণায় দেখেন, এবং আমি তো অভিবাসন নিয়ে অনেকদিন কাজ করেছি, অভিবাসনের দালালের ভূমিকাটা বিশাল। কারণ দালাল না থাকলে সে বিদেশে যেতে পারবে না, দালাল তার জন্য 10 রকম কাজ করে দেয়। সে তো অশিক্ষিত, ফর্ম ফিল আপ করতে পারে না, আমি নিজে ফর্ম ফিল আপ করতে পারি না, তো আমি আর সাহায্য নিই না। এই কারণে আমি বলছি যে আমাদের অর্থনীতি, সমাজনীতিতে একটু খোলা চোখে তাকালে আমরা দেখব যে আমরা দুটো দুনিয়া পাশাপাশি রয়েছে। এই দুটো দুনিয়ার দিকে আমরা, এই দুনিয়ায় যারা ক্ষমতাবান তারা মনে করছে যে ওই দুনিয়াটাকেও আমাকে আমার মতো চালাতে হবে, সেই জন্য রাজনীতিকে আমরা দখল করতে চাই। কিন্তু ও তো বলছে না যে তুমি আমার দুনিয়া, তোমার কাছ থেকে আমি কিছু চাইছি, আমাকে আমার মতো থাকতে দাও,
এবং আমি পারবো, আমি তো সাফল্য অর্জন করছি, আস্তে আস্তে যদি এটা করে। খবরদারির জায়গাটা সে চাচ্ছে না, খবরদারির জায়গাতে চাচ্ছে না, কারণ সে বলছে যে তুমি খবরদারি করলে আমার একটু সুবিধা দাও। 98 বন্যার পরে আমি মনে করি খুব মৌলিক একটা বিষয়, 98 বন্যার পরে সে যেভাবে ফিরে দাঁড়ালো, এটা তো একটা সারা বিশ্বে অহংকার করার মতো। আমি মনে হয় এই 98 বন্যাটাকে আমাদের একটু দেখা উচিত, যে কিভাবে কৃষক উঠে দাঁড়ালো। এবং বাংলাদেশে তো দুর্ভিক্ষ কোনোদিন হলো না, না এই যে কৃষি জমি কমেছে, খাবার খাদ্য উৎপাদন বেড়েছে। তবে এই যে অর্জন, এই অর্জনটার দিকে আমাদের অহংকার করার জায়গা না, অবশ্যই অহংকার করার জায়গা। গ্রামের মধ্যে কি মারপিট হয় না? আপনি শহরের মারপিট দেখেন না গ্রামের মারপিট। শহরে আমরা যেটা হয়েছে, আমরা একটা বড় শ্রেণী তৈরি করে ফেলছি রাজনীতির স্বার্থে, প্যারাসাইট, যেটা চাঁদাবাজ। মানে সার্বিকভাবে যেটা হচ্ছে, আমরা শুধু নিজেকে দেখছি, আরো যে চারপাশে দিকে তাকাচ্ছি না, এখানে হলো আমাদের মূল সমস্যা। এবং আমরা সেই আমি না, আরো যে লোকজন উঠে আসছে, হ্যাঁ তাদের উঠে আসাটা দেখতে চাচ্ছি না, এবং আমরা ওই উঠে আসাটাকে আমরা বুঝি না বলে ওর যে উঠে আসা হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না, বুঝতেও চাচ্ছি না, বুঝতে চাচ্ছি না তো বটে। তাহলে তো তাকে আমাকে ভাগাভাগি করতে হবে বা সহযোগী করতে হবে। হ্যাঁ, অথবা আমরা সেটা করতে চাই না, কিন্তু সে বুঝে গেছে যে আমরা তার সঙ্গে কথা বলতে চাই না, সে নিজে থেকেই আসবে। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখাবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।